সংবিধান সংশোধন বাংলাদেশে দেখা গেছে যে অনেকগুলো বড় বড় রাজনৈতিক সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছিল। যে যখন যারা ক্ষমতায় থাকে তারা একতরফা ভাবে নিজেদের নিজেদের যখন 2/3 বা 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকে, তারা নিজেদের মতো করে সংবিধান সংশোধন করে ফেলে। এখানে নামে মাত্র বলা হয় সংসদীয় ব্যবস্থার সরকার, প্রধানমন্ত্রী থাকেন এবং সংসদীয় ব্যবস্থা থাকে, কিন্তু বাস্তবে এটা ছিল একটা প্রধানমন্ত্রী শাসিত সরকার। মানে প্রেসিডেন্টের যা রোল, প্রেসিডেন্সিয়াল সিস্টেমে প্রেসিডেন্টের যা রোল, আমাদের কথিত সংসদীয় ব্যবস্থার প্রধানমন্ত্রীর রোল সেই প্রেসিডেন্টের মতোই। আমাদের সাংবিধানিক ব্যবস্থার মধ্যে এই সুযোগটা ছিল যে কেউ চাইলেই এখানে রাজা হয়ে যেতে পারে, যে সবকিছু তার ইচ্ছা মতো তার কথা মতো চলবে। তো সেই কারণে এই দুর্বৃত্তায়ন, এই দলীয়করণ, এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস, এই কাজগুলো হয়েছে। এবং একই সঙ্গে কোনো ব্যক্তি 10 বছরের বেশি সরকার প্রধান থাকবেন না, এটা আছে। আরেকটা হলো পার্লামেন্টারি সিস্টেমে অনেক বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে, যেমন ডেপুটি লিডার, ডেপুটি স্পিকার তিনি অপোজিশন থেকে হবেন। সো আপনারা গতকালকে এই যে জাতীয় ঐক্যমত্য কমিশন এর একটি সনদ, আপনারা একটা ফাইনাল কনক্লুশন এসেছেন এবং সবাই স্বাক্ষর করেছেন। হোয়াট ইজ ইউর কমেন্ট, যে আপনারা কি জিনিসটি উপহার দিতে চেয়েছেন? আর ইউ স্যাটিসফাইড উইথ দিস? ধন্যবাদ। আপনার মাধ্যমে নিউ ইয়র্ক তথা উত্তর আমেরিকার বাংলাদেশি আমেরিকান, বাংলাদেশি কানাডিয়ান যারা আছেন তাদেরকেও ধন্যবাদ এবং অভিনন্দন। প্রথম কথা হলো যে জাতীয় ঐক্যমত্য কমিশন তথা সরকার গতকাল যে জুলাই সনদ, যেটা সকল অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, প্রতিনিধিরা স্বাক্ষর করেছেন, এটা আপনি আগেই বলেছেন যে গত 1 বছর ধরে এটার কর্মকাণ্ড চলেছে। আমরা জানি যে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের কিছুদিন পর রাষ্ট্র ব্যবস্থার ব্যাপক সংস্কারের উদ্দেশ্যে জুলাই অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা বা দাবি, সেটার আলোকে ব্যাপক সংস্কারের উদ্দেশ্যে 6টি সংস্কার কমিশন গঠন করে। এগুলো হলো সংবিধান সংস্কার কমিশন, বিচার ব্যবস্থা সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, জনপ্রশাসনিক ব্যবস্থা সংস্কার কমিশন, পুলিশি ব্যবস্থা সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন ব্যবস্থা সংস্কার কমিশন। তো এই সমস্ত সংস্কার কমিশন তাদের আলাপ আলোচনা, গবেষণা, বিশ্লেষণ এইসবের ভিত্তিতে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে রিপোর্ট জমা দেয় সরকারের কাছে, এবং এই সমস্ত রিপোর্টে শত শত সুপারিশ বা প্রস্তাব দেওয়া হয়েছিল। ওই পর্যায়ে সরকারের তরফ থেকে এই জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয় এই উদ্দেশ্যে যে ওই 6টি কমিশন যে সমস্ত সুপারিশ বা প্রস্তাব করেছে, এগুলোর আলোকে একটি জাতীয় সনদ বা যেটাকে আমরা জুলাই সনদ বলছি, এই সনদটা তৈরি করা যায় এবং এই সনদ তৈরি করবার বিষয়ে রাজনৈতিক অভ্যুত্থানের পক্ষের রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে একটা কনসেনসাস বা মত ঐক্য প্রতিষ্ঠা করা যায়, এবং এই সনদ গৃহীত হবার পর সেটা বাস্তবায়নের পদক্ষেপ সম্পর্কে সুপারিশ করতে হবে। 2টো ধাপ। প্রথম ধাপের কাজ শেষ হয়েছে। প্রথম ধাপের কাজ শেষ, সেটা হলো এই সনদ চূড়ান্তভাবে তৈরি করা, সকলের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে, এবং সেই সনদে সকলের স্বাক্ষর নেওয়া বা স্বাক্ষর গ্রহণ করা। গতকাল আসলে সেই পর্বটা ছিল। অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোতে স্বাক্ষর করেছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যবৃন্দ, যেখানে কমিশনের প্রধান, মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, তিনিও স্বাক্ষর করেছেন, অন্য সদস্যরাও স্বাক্ষর করেছেন। সুতরাং এটা গৃহীত হয়ে গেল। এই সনদে কি আছে, এগুলো বাস্তবায়িত হলে কি হবে ভবিষ্যতে, রাষ্ট্র ব্যবস্থায় কি ধরনের বড় ইতিবাচক পরিবর্তন আসবে, সেটা বেশ বড় আলোচনার বিষয়। খুব সংক্ষেপে বলা মুশকিল হবে, কিন্তু আমি আপনাকে সংক্ষেপে কয়েকটা জিনিস বলতে পারি যে এই সনদ বাস্তবায়িত হলে আমাদের গত 54 বছরের অভিজ্ঞতার আলোকে যেই বিষয়গুলো আমাদের সকল জাতীয় সংকট বা রাজনৈতিক অচলাবস্থার মূলে ছিল, সেই বিষয়গুলোকে অ্যাড্রেস করা হয়েছে। যেমন সংবিধান সংশোধন। সংবিধান সংশোধন বাংলাদেশে দেখা গেছে যে অনেকগুলো বড় বড় রাজনৈতিক সংকটের কারণ হয়ে দাঁড়িয়েছিল। যে যখন যারা ক্ষমতায় থাকে তারা একতরফা ভাবে
নিজেদের যখন 2/3 বা 2/3 সংখ্যাগরিষ্ঠতা থাকে, তারা নিজেদের মতো করে সংবিধান সংশোধন করে ফেলে। এবং সে কারণে আমাদের 1975 সালের সংকট, আমাদের 2004 সালের সংকট, আমাদের 2011 সালের সংকট, এগুলো এই সংবিধান সংশোধন থেকেই তৈরি হয়েছে। সুতরাং কোন সরকার বা কোন ক্ষমতাসীন দল তাদের 2/3 থাকলেই যাতে তারা সংবিধান সংশোধন করে ফেলতে না পারে, এটার জন্য যাতে একটা ন্যূনতম জাতীয় ঐক্যের প্রয়োজন পড়ে, সেরকম একটা ব্যবস্থার প্রস্তাব করা হয়েছে। আরেকটা হলো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর। আমরা জানি যে বাংলাদেশে দুর্ভাগ্যক্রমে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের নজির খুবই কম। হ্যাঁ, সেই হিসাবে ক্ষমতা হস্তান্তরকে ঘিরেই কিছুকাল পর পর আমাদেরকে বড় রকমের সংকটে পড়তে হয়। সুতরাং ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া যাতে একটা নিরপেক্ষ গ্রহণযোগ্য উপায়ে হতে পারে, একটা সত্যিকারের দল নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মধ্য দিয়ে নির্বাচন এবং পরবর্তী নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণ করতে পারে, এ ব্যাপারে একটা যথোপযুক্ত সুপারিশ বা প্রস্তাব অনুমোদন করে এই সনদে অন্তর্ভুক্ত করা হয়েছে। আরেকটা বড় সংকটের রিজন হলো আমাদের সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানগুলোর নিয়োগ। আমরা জানি নির্বাচন কমিশনের মধ্যে অন্যতম। নির্বাচন কমিশনার নিয়োগকে ঘিরেই অতীতে বিভিন্ন সমালোচনা অবস্থা তৈরি হয়েছিল। ক্ষমতাসীনরা একতরফা ভাবে নিয়োগ করে। এই সনদে এমন সুপারিশ অন্তর্ভুক্ত করা হয়েছে যে এই সুপারিশ বাস্তবায়িত হলে কোন সরকার বা কোন দল এককভাবে আর নির্বাচন কমিশন নিয়োগ দিতে পারবে না। সবাই আলাপ আলোচনা করে একটা ঐক্যমত্যের ভিত্তিতে নির্বাচন কমিশন নিয়োগ দিতে বাধ্য হবে, কারণ এই বিধানটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হবে। আরেকটা হলো বিচার বিভাগ। আমাদের বিচার বিভাগকে দলীয়করণ আমাদের 54 বছরের তিক্ত অভিজ্ঞতা। এই সনদে এমন বিধান প্রস্তাব করা হয়েছে যেটা বাস্তবায়িত হলে বিচার বিভাগে দলীয়করণের সুযোগ থাকবে। প্রধান বিচারপতি নিয়োগ, অন্যান্য বিচারপতিদের নিয়োগ, এগুলো একটা বিধিবদ্ধ ভাবে হবে, দলীয় লোকজনকে বিচারপতি নিয়োগ করা যাবে না। তো এরকম অনেক ভালো ভালো সুপারিশ আছে যেগুলো গত 54 বছর অভিজ্ঞতার ভিত্তিতে আলাপ আলোচনা, গবেষণা, পর্যালোচনার মাধ্যমে করা হয়েছে। এই সনদ এখন স্বাক্ষরিত হয়েছে, গৃহীত হয়েছে। এখন এটা বাস্তবায়ন পর কমিশন, জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে। বাস্তবায়ন করবে আসলে সরকার এবং অন্যান্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেমন নির্বাচন কমিশন বা বিচার বিভাগ, তারা বাস্তবায়ন করবে। কিন্তু বাস্তবায়নের উপায় সম্পর্কিত একটা সুপারিশ আগামী 2-4 দিনের মধ্যেই কমিশন সরকারের কাছে হস্তান্তর করবে যে এই পদ্ধতিতে এই সনদের সুপারিশগুলো বাস্তবায়ন করা যেতে পারে। কমিশন এখন সেই কাজটাই করছে। ওকে, সো আপনি যেটা বললেন যে এই যে আপনারা যে জুলাই সনদের যে সুপারিশমালা, আপনারা দীর্ঘদিন কাজ করেছেন, অনেক সময় দিয়েছেন, অনেক গবেষণার প্রয়োজন হয়েছে। সো বাংলাদেশে এই যে জাতীয় ঐক্যমত্য বিল্ড আপের ক্ষেত্রে এই যে কমিশনের যে সুপারিশ, এই সুপারিশ কি কেমন ভূমিকা রাখবে বলে আপনার মনে হয়? না, নির্ভর করবে। প্রথম কথা হলো যে রাজনৈতিক দলগুলো যেহেতু এর মধ্যে স্বাক্ষর করেছে, সে কারণে এইটার ব্যাপারে তো কারো ভিন্ন মত নেই। এখন পর্যন্ত যেটুকু ভিন্ন মত আছে যে এটা কিভাবে বাস্তবায়িত হবে। হ্যাঁ, এই সনদের কিছু কিছু সুপারিশের ক্ষেত্রে কোন কোন দলের নোট অফ ডিসেন্ট আছে। নোট অফ ডিসেন্ট যেগুলো আছে সেগুলো কিভাবে বাস্তবায়িত হবে সেটাও একটা বিবেচ্য বিষয়, যে বাস্তবায়নের উপায় সম্পর্কে যে সুপারিশ করবে কমিশন, সেই সুপারিশে এই বিষয়টাও ক্লিয়ার করা হবে যে যেগুলোতে নোট অফ ডিসেন্ট আছে সেগুলো কিভাবে বাস্তবায়িত। আচ্ছা, যারা মনে হয়, আপনি তো অনেক অভিজ্ঞ একজন সাংবাদিক, অনেক বাংলাদেশের সব দলের বিভিন্নভাবে আপনি কাজ করেছেন, সাংবাদিকতাও দেখেছেন। বাংলাদেশের যে পদে পদে গণতন্ত্র ব্যাহত হওয়ার বিষয়গুলো আপনার জানা আছে। জাতীয় ঐক্যমত্য ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বিষয় নিয়ে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমি অনেকবার, 2বার না 3বার আমি প্রশ্ন করেছিলাম যে আপনি জাতীয় ঐক্যমত্য বিল্ড আপ করার ক্ষেত্রে কী ভূমিকা রাখতে পারেন। উনি ওনার কথাই বলেছেন। সো আমাদের দেশে এই জাতীয় ঐক্যমত্য বিল্ড আপ করার ক্ষেত্রে কোন কোন জায়গায়, আপনি তো এই কমিশনে ছিলেন, কোন কোন ক্ষেত্রে সমস্যা আছে বলে আপনি মনে করেন? আপনার কথা আবার মিউট হয়ে গেছে, আপনার সাউন্ড বোধহয়। এখন শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি এখন। জি, সবচাইতে বড় সমস্যা তো হলো আস্থার সংকট বা পরস্পরের প্রতি অবিশ্বাস, এবং সেই অবিশ্বাস থেকেই তো অতীতে আমাদেরকে তত্ত্বাবধায়ক সরকারের আশ্রয় নিতে হয়েছিল। পরস্পরের প্রতি বিশ্বাস যদি থাকতো
এবং পরস্পরের প্রতি বিশ্বাস থাকবার মতো কাজ যদি দলগুলো করত, তাহলে তার তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমাদের যেতে হতো না। পৃথিবীর খুব কম দেশে এটা আছে। তো আমাদের এই অবিশ্বাস, এই আস্থার অভাব, এটাই তো আমাদের মূল সমস্যা। তো যাই হোক, আমরা তো নানা ঘটনা প্রবাহের মধ্য দিয়েই বর্তমান জায়গায় এসেছি, এবং এখন গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বিগত ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। তাদের অনেকেই বা যারা নেতৃস্থানীয় ছিলেন সকলে পালিয়ে গেছেন। তো এই অবস্থায় গণ অভ্যুত্থানের পক্ষের যে সমস্ত রাজনৈতিক শক্তি, তাদের মধ্যেও নানা বিভাজন আছে, যেটা আমরা দেখেছি। তাদের নিজস্ব রাজনীতি আছে, নিজস্ব আদর্শ আছে, নিজস্ব কৌশল আছে। কিন্তু সেটা সত্ত্বেও গত প্রায় 8 মাস ধরে এই প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলো একটি কক্ষে, দলগুলোর প্রতিনিধিরা একটি কক্ষে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস পাশাপাশি বসে আলোচনা করেছেন। এবং সেই আলোচনার মধ্য দিয়ে অনেক ভিন্ন মত, দ্বিমত, অনেক রকম তর্ক বিতর্ক, আর্গুমেন্ট, এগুলোর মধ্য দিয়ে একটা জায়গায়, ন্যূনতম একটা জায়গায় কমন গ্রাউন্ডে সবাই এসেছেন যে আমরা একটা জুলাই জাতীয় সনদ প্রস্তুত করতে পেরেছি। এবং শেষ পর্যন্ত এটা স্বাক্ষর হবে কি হবে না, এটা নিয়ে অনেক সংশয় অনেকের মধ্যে ছিল। সেই সংশয় সবকিছুকে পেছনে ফেলেই সনদ স্বাক্ষরিত হয়েছে। যদিও কোনো কোনো দল এখনো স্বাক্ষর করেনি, তাদের মধ্যে কেউ কেউ আবার এরই মধ্যে স্বাক্ষর করার জন্য সিদ্ধান্ত নেওয়া জানিয়েছে কমিশনকে। যেমন আজ, মানে আগামীকাল আমাদের, মানে আপনাদের হিসাবে আগামীকাল, আমাদের ঢাকার হিসাবে আমার তো এখন মধ্যরাত, প্রায় 2টো বাজে। আজ সকালেই আবার একটি দল, গণফোরাম, তারা স্বাক্ষর করবার জন্য আসবে। তারা নিজেরাই জানিয়েছে যে আমাদের যে বিষয়ে কনফিউশন ছিল সেটা কেটে গেছে, আমরা স্বাক্ষর করব। আরো যে 2-3টি দল আছে, এনসিপি, ন্যাশনাল সিটিজেন পার্টি, ছাত্রদের অভ্যুত্থানের যে ছাত্র শক্তি, তাদের যে দল, তারা এখন পর্যন্ত স্বাক্ষর করেনি। কিন্তু তারা বলেছে যে আমরা কিছু কিছু বিষয় নিয়ে কথা বলছি, আলোচনা করছি, এগুলোর ব্যাপারে আমাদের সংশয় কেটে গেলে আমরাও স্বাক্ষর করবার জন্য প্রস্তুত। তো জাতীয় ঐকমত্য কমিশন এবং সরকার মনে করে যে শেষ পর্যন্ত এই অংশগ্রহণকারী, আলোচনায় অংশগ্রহণকারী সকল দলই স্বাক্ষর করবে। আপনি যেটা বললেন একটু আগে, যে আস্থার সংকট কাটা বাংলাদেশের জাতীয় ঐক্যমতের সবচেয়ে প্রধান অন্তরায়, আপনি কি মনে করেন যে এই যে যারা যে সনদ আপনারা সুপারিশ তৈরি করেছেন এবং যাতে স্বাক্ষর করছে বিভিন্ন রাজনৈতিক শক্তি, যে এই স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশে একটি রাজনৈতিক আস্থার সৃষ্টি হবে এবং এই যে বিভেদ বিভক্তির যে পলিটিক্স বাংলাদেশে, এটা বিদূরিত হবে? দেখুন, প্রথম কথা, গত 8 মাসের অভিজ্ঞতায় তো আমরা একটা নতুন চর্চা, নতুন সংস্কৃতি দেখতে পেলাম, যে আমরা এক কক্ষে বসে সকল প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল আমরা দীর্ঘদিন একটানা আলোচনা করতে পারি। সেখানে বড় রকমের কোনো উত্তেজনা, অপ্রীতিকর অবস্থা, মারামারি, এ ধরনের কোনো কিছুই হয়নি বা হওয়ার লক্ষণ ছিল না, নেই এখন। এখন ভবিষ্যতে দেখুন, নির্বাচন বা সাংবিধানিক বিষয়, ক্ষমতা হস্তান্তর, এগুলোতে মূলত অবিশ্বাস বা সন্দেহের, আস্থাহীনতার প্রশ্ন তো এইসব ক্ষেত্রে আসে। কিন্তু এই সনদে যে সমস্ত প্রস্তাব করা হয়েছে, এগুলো যদি বাস্তবায়িত হয়ে যায়, তাহলে আর কেউ কাউকে বিশ্বাস করে কি করে না, আস্থা আছে কি নাই, প্রশ্ন আর আসবে না, এটা প্রয়োজনই পড়বে না। যেমন দৃষ্টান্ত হিসাবে, যে অতীতে সরকার নির্বাচন কমিশন নিয়োগ, এখন সরকারের নিয়োগকৃত নির্বাচন কমিশনকে আমি বিশ্বাস করব কি করব, এটা একটা ইস্যু থাকে। হ্যাঁ, তো এখন যে ব্যবস্থার কথা বলা হয়েছে, তাতে এমন ভাবে নির্বাচন কমিশন গঠিত হবে যে তাতে ওই নির্বাচন কমিশনকে আর আপনি বিশ্বাস করবেন কি করবেন না, সে প্রশ্ন অবান্তর হয়ে যাবে। কারণ সবাই মিলে বসে একমত হয়ে নির্বাচন কমিশন নিয়োগ দিতে হবে। তো এইভাবে সমস্যাগুলোকে অ্যাড্রেস করা হচ্ছে। মানে রাতারাতি তো এই অবিশ্বাসের বা আস্থাহীনতার প্রশ্নটা কেটে যাবে না। একটা প্রক্রিয়া বা পদ্ধতির মধ্য দিয়ে এটাকে রিডিউস করবার একটা উদ্যোগ এই সনদের মধ্যে আছে। রাইট। সো আপনি 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 কি মনে করেন যে যে জুলাই সনদ, এই সনদে যারা স্বাক্ষর করেছেন, এটাতে প্রফেসর ইউনূস সাহেব বলেছেন গতকালকে যে এক নতুন বাংলাদেশের যাত্রা শুরু হলো। সো এর মধ্যে, কারণ বাংলাদেশে যে গণ অভ্যুত্থান হয়েছে 2024 সালে, এটা তো বাংলাদেশে অভূতপূর্ব। এ ধরনের গণ অভ্যুত্থান স্বাধীন বাংলাদেশে কখনো হয়নি। তো এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারকে অপসারণ করা হয়েছে, এই সরকারকে কেউ কখনো অপসারণ করতে পারবে এই কল্পনাও কেউ করেনি। অধিকাংশ মানুষ ধরে নিয়েছিল যে এটাই সম্ভবত আমাদের নিয়তি, এখানে আর কখনো সুস্থ স্বাভাবিক নির্বাচন হবে না, স্বাভাবিক ক্ষমতা হস্তান্তর আর কোনো কালে হবে না, গণতন্ত্র নিয়ে স্বপ্ন দেখা দূরের কথা, আলাপ আলোচনা কোনো কিছুই আর কখনো সম্ভব হবে না। কিন্তু জুলাই অভ্যুত্থান এই সকল
অসম্ভবকে আমাদের সামনে সম্ভব করে দিয়েছে। বাংলাদেশ অতীতে একাধিকবার নতুন গণতান্ত্রিক অভিযাত্রা শুরু করেছিল। দুর্ভাগ্যক্রমে প্রত্যেকবারই কিছুকাল পরে সেই অভিযাত্রা হোঁচট খেয়েছে, বন্ধ হয়ে গেছে, একেবারে অচল অবস্থা তৈরি হয়েছে, আমাদের স্বপ্নগুলো হারিয়ে গিয়েছিল। কিন্তু এইবারের অভিযাত্রা একটু ভিন্নতর। এবারের অভিযাত্রা ভিন্নতর, যাতে করে এবারের এই অভিযাত্রা কোথাও গিয়ে আর হোঁচট না খায়, এটা ব্যর্থ না হতে পারে। সেই জন্য ওই অতীতের অভিজ্ঞতার আলোকে যত রকমের ব্যবস্থা নেবার, তার সবকিছুই এই প্রফেসর ইউনূসের নেতৃত্বাধীন সরকার তথা জাতীয় ঐক্যমতের মাধ্যমে প্রণীত জুলাই সনদে এগুলা ইনক্লুড করা হয়েছে। তারপরেও এটা তো নানা রকম ত্রুটি বিচ্যুতি সীমাবদ্ধতা থাকতেই পারে। হ্যাঁ, ভবিষ্যতে এগুলা চর্চা করতে গিয়ে নানা রকম সীমাবদ্ধতা বা বিচ্যুতি হয়তো ধরা পড়বে, সেগুলো ইমপ্রুভ করা হবে, দূর করা হবে। কিন্তু মানে এক ধরনের ট্রেনকে একটু লাইনে তুলে দেওয়ার চেষ্টা। আপনি আরেকটা জিনিস দেখেছেন যে এর আগে বাংলাদেশে যারাই শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা পুরো দেশটাকে মনে হতো যেন তাদের নিজের একেবারে জাস্ট দিস ইজ দেয়ার ওন প্রপার্টি। আপনি অ্যাডমিনিস্ট্রেশন বলেন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন, আপনার পুলিশ বলেন, মিলিটারি অ্যাডমিনিস্ট্রেশন বলেন, এবং যেভাবে রাষ্ট্র পরিচালনা হতো, যে দুর্নীতি, ঘুষ, দুর্নীতি, রাহাজানি, এমন অবস্থায় যেত যে এর কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না। আপনাদের এই যে সুপারিশ, এই সুপারিশের মাধ্যমে এই যে কালচার, এই কালচারে কি পরিবর্তন, বা আগামীতে যারা ক্ষমতায় আসবে তাদের মধ্যে আমরা কি পরিবর্তন দেখতে পারবো? দেখুন, বলবে, কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা, জি স্যার, আপনার কথা শুনতে পাচ্ছি না আবার। এখন শুনতে পাচ্ছি? জি জি, শুনতে পাচ্ছি। জি, আমি বলছি আমাদের রাষ্ট্র ব্যবস্থায় কি পরিবর্তন আসবে সেটা হয়তো আমরা কল্পনা করে বা এটার আলোকে অনুমান করে কিছু বলতে পারি, কিন্তু বাস্তবতাটা ভবিষ্যতে দেখা যাবে। কিন্তু আমাদের অতীত থেকে যদি আমরা বলি যে আমাদের সবচাইতে বড় দুর্বলতা কোথায় ছিল, দুর্বলতা ছিল আমাদের ক্ষমতার কোনো ভারসাম্য ছিল না। আমাদের এখানে নামে মাত্র বলা হয় সংসদীয় ব্যবস্থার সরকার, প্রধানমন্ত্রী থাকেন এবং সংসদীয় ব্যবস্থা থাকে, কিন্তু বাস্তবে এইটা ছিল একটা প্রধানমন্ত্রী শাসিত সরকার। মানে প্রেসিডেন্টের যা রোল, প্রেসিডেন্সিয়াল সিস্টেমে প্রেসিডেন্টের যা রোল, আমাদের কথিত সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রীর রোল সেই প্রেসিডেন্টের মতোই। তো এখানে এক ব্যক্তি কেন্দ্রিক সবকিছু, এবং এখানে যত সাংবিধানিক প্রতিষ্ঠান বলেন, বিচার বিভাগ বলেন, আইনসভা বা লেজিসলেচার বলেন, সবকিছুই এক ব্যক্তির ইচ্ছা মতো চলেছে বা চলতো, নিয়ন্ত্রণ করতো। মানে এটা গত 54 বছরের অবস্থায় এরকম। কেউ কেউ হয়তো দয়া করে একটু কম কর্তৃত্ববাদী হয়েছে, আর কেউ সেই দয়াটা করেনি, যার চূড়ান্ত রূপ আমরা গত 16 বছরে দেখেছি। যে রাষ্ট্র ব্যবস্থার যে ক্ষমতার ভারসাম্যহীনতা, সেটাকে সর্বোচ্চ অ্যাবিউজ করে এটা এক ব্যক্তির এক রাজত্বে পরিণত করা হয়েছিল। মানে অতীতে যারা করেনি তারা দয়া করে করেনি। আমাদের সাংবিধানিক ব্যবস্থার মধ্যে এই সুযোগটা ছিল যে কেউ চাইলেই এখানে রাজা হয়ে যেতে পারে, যে সবকিছু তার ইচ্ছা মতো, তার কথা মতো চলবে। তো সেই কারণে এই দুর্বৃত্তায়ন, এই দলীয়করণ, এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ধ্বংস, এই কাজগুলো হয়েছে। জুলাই সনদে যে সমস্ত সুপারিশ বা প্রস্তাবগুলো ইনক্লুড করা হয়েছে, এগুলো যথাযথভাবে বাস্তবায়িত হলে ক্ষমতার ভারসাম্যটা আসবে বলে বিশ্বাস করা যায়। এবং ক্ষমতার ভারসাম্য যখন চলে আসবে, তখন ব্যক্তির স্বেচ্ছাচারিতা, তার সাঙ্গপাঙ্গর স্বেচ্ছাচারিতা, এটা সুযোগটা থাকবে না, এইটা বিশ্বাস করা হচ্ছে। রাইট। সো ক্ষমতার ভারসাম্যটা যেটা বললেন, যেমন দু একটা উদাহরণ যদি বলি, যেমন ধরেন আপনারা বলছেন যে কেউ দুবারের বেশি বোধহয় প্রধানমন্ত্রী বা সরকার প্রধান হতে পারবে না, রাইট? কেউ তার সারা জীবনে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে থাকতে পারবে। আবার উনি সরকার প্রধান হলে দলের প্রধান থাকতে পারবেন, দলীয় প্রধান থাকবেন না। কারণ যিনি আসলে আমাদের দেশের প্র্যাকটিসে কি হয় আপনাকে বলি, এখানে যিনি সরকার প্রধান হন তিনি দলীয় প্রধান, পাশাপাশি তার আরো দুটো পজিশন আছে। তিনি সংসদীয় দলের নেতা হন, তিনি পার্লামেন্টারি পার্টির লিডার হন। 4টা পজিশন হোল্ড করেন, একদম ঐতিহ্যগতভাবে আমাদের এখানে এটা হয়ে আসছে। মানে আর কেউ নাই, সবকিছু একজনের হাতে। এই জন্য এবার প্রস্তাব করা হয়েছে যে যিনি সরকার প্রধান বা প্রধানমন্ত্রী হবেন, তিনি এর পাশাপাশি হয় সংসদীয় দলের নেতা থাকবেন অথবা দলের প্রধান থাকবেন, দুটার একটা। 3টা একসঙ্গে তিনি হবেন। তো সেখানে অধিকাংশ দল একমত হয়েছে যে যিনি সরকার প্রধান হবেন তিনি আর দলের প্রধান হিসাবে থাকবেন না। তিনি ঠিক আছে, তিনি সংসদীয় দলের নেতা হন, ঠিক আছে, তিনি পার্লামেন্টারি পার্টির লিডার হন, ঠিক আছে, কিন্তু তিনি দলের প্রধান আর থাকবেন না। এরকম একটা বিধান ওখানে করা হয়েছে, প্রস্তাব করা হয়েছে।
এবং একই সঙ্গে কোনো ব্যক্তি 10 বছরের বেশি সরকার প্রধান থাকবেন না, এটা আছে। আরেকটা হলো পার্লামেন্টারি সিস্টেমে অনেক বড় পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে, যেমন ডেপুটি স্পিকার তিনি অপোজিশন থেকে হবেন। তারপরে হচ্ছে গুরুত্বপূর্ণ পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি, সংসদীয় স্থায়ী কমিটি, যেগুলো সরকারের জবাবদিহিতার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, অতীতে করেনি। যেমন সরকারি হিসাব কমিটি, যে কোনো সরকারি ব্যয়ের হিসাব যে পাঠাতে পারে যে কমিটি, অনুমতি হিসাব কমিটি, ভবিষ্যতে খরচ করা হবে এমন যে কোনো প্রস্তাবিত মানে অর্থ ব্যয়ের বিষয়ে হিসাব চাইতে পারবে যে কমিটি, সরকারি প্রতিষ্ঠান কমিটি, যে কোনো সরকারি প্রতিষ্ঠানের অস্বচ্ছতা, দুর্নীতি, প্রশ্নবিদ্ধ কাজকর্ম, সেগুলোর ব্যাপারে সে জবাবদিহিতা চাইতে পারে। এই গুরুত্বপূর্ণ কমিটিগুলোর চেয়ারম্যান বা প্রধান পদে বিরোধী দলের এমপিরা থাকবে। এটা কখনো অতীতে ছিল না। এই জিনিসগুলা সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এগুলা যদি ধরেন বাস্তবায়িত হয়, তো আমাদের সংসদীয় ব্যবস্থায় যুগান্তকারী একটা পরিবর্তন আসবে। এগুলো কি বাস্তবায়িত না হওয়ার কোনো আশঙ্কা আছে আপনি মনে করেন? না, এখন সংবিধান এগুলা ইনক্লুডেড হয়ে যায়। এখন পরের ধাপটা হলো এই জুলাই সনদের বিধানগুলাকে সংবিধানে অন্তর্ভুক্তকরণ। এটা একটা প্রক্রিয়া, মানে কোন পদ্ধতিতে সংবিধানে অন্তর্ভুক্ত হবে। অন্তর্ভুক্ত হয়ে গেলে তো এটা ধরেন মানতে বাধ্য যারা ক্ষমতায় আসবে। আমার আরো কিছু প্রশ্ন আছে আপনাকে নিয়ে। অন্তর্ভুক্ত করা এবং একই সঙ্গে সংবিধান সংশোধনটাকে কঠিন করে তোলা, দুটো কাজ যদি করে ফেলা যায়, তাহলে ধরেন যে কেউ ভবিষ্যতে ক্ষমতা আসলেই নিজের ইচ্ছা মতো সংবিধানটাকে আর উলট পালট করতে পারবে, এই বিধানগুলো উল্টাতে পারবে।